নমস্কার। আজকে আপনাদের শোনাবো ইন্ডিয়ান মাইথোলজি বা সনাতন বৈদিক শাস্ত্রের কিছু কথা, যার কিছু হয়তো আপনারা জানেন, কিছু হয়তো জানেন না। তো সেই সমস্ত কথা নিয়েই আজকে শুরু করব। আজকে যেটা আপনাদের প্রথমে বলবো সেটা হচ্ছে আশ্রম নিয়ে। তার আগে বলি যে বৈদিক শাস্ত্র বলতে কী বোঝায়। বৈদিক শাস্ত্র হচ্ছে যে আমরা বেদের নাম তো সবাই জানি, 4 বেদ এবং তার 4 খণ্ড, উপনিষদ, 18টি পুরাণ, ভগবদ্গীতা, এছাড়াও বিভিন্ন মুনি ঋষির লেখা অসংখ্য দর্শন, যেমন গৌতম মুনি, কপিল মুনি, পতঞ্জলি, এদের নামও আমরা জানি। তো এক বিশাল ভাণ্ডার, তার থেকে কিছু কিছু কথা আমি শোনাবার চেষ্টা করব আপনাদের। আজকে শুরু করছি আশ্রম নিয়ে। আশ্রম কি? এই পৃথিবীটাই একটা আশ্রম। আমরা কিছুদিনের জন্য এখানে আসি। আমাদের মুনি ঋষিরা আজ থেকে প্রায় 3-4 হাজার বছর আগে, শুরু তো করেছেন কত বছর আগে আমরাও জানি না, কিন্তু লিপিবদ্ধ করা শুরু করেছেন 3-4 হাজার বছর আগে। তারা আমাদের যেই সময়টা, যে পৃথিবীতে আমরা কিভাবে থাকব, কিভাবে থাকা উচিত, তার একটা গতিপথ নির্দেশ করেছেন। সেটাকেই আমরা আশ্রম বলি। এটাকে 4 ভাগে ভাগ করা যায়। মজার কথা হচ্ছে তারা 4000 বছর আগে যা বলেছেন তা আজকেও রেলিভেন্ট, শুধুমাত্র একটু সময়চ্যুত করে নিতে হয়। তো শুরু করা যাক আশ্রম নিয়ে। 4টি আশ্রম, যেমন বললাম, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। যদি আয়ু আমরা ধরে নিই, অ্যাভারেজ আয়ু 75 বছর আমাদের, তো তার প্রথম অংশটা ব্রহ্মচর্য আশ্রম। তো এটাকে 4 ভাগে যদি আমরা আয়ুটাকে ভাগ করি, তো 1 থেকে 25 বছর আমরা ধরে নিতে পারি ব্রহ্মচর্য আশ্রম, 26 থেকে 60 আমরা ধরে নিতে পারি গৃহস্থ আশ্রম, 61 থেকে 75 বানপ্রস্থ আশ্রম, এবং তারপরে যে অবশিষ্ট সময়টা পড়ে থাকে সেটা সন্ন্যাস আশ্রম বলে ধরতে পারি। তাহলে প্রথমে আসি ব্রহ্মচর্য আশ্রমে। ব্রহ্মচর্য আশ্রম মানে আমাদের জীবনের শুরু। বোঝার সুবিধের জন্য আমি এটাকেও 4 ভাগে ভাগ করে নিয়েছি আয়ুর ভিত্তিতে। 1 থেকে 5 বছর, 6 থেকে 10 বছর, 11 থেকে 15 বছর, 16 থেকে 25 বছর। 1 থেকে 5 বছর যে সময়টা, এটা একটা গাছকে পুঁতলে যেমন পৃথিবীকে আঁকড়ে ধরার জন্য তাকে কিছুটা সময় দেওয়া উচিত, ঠিক সে তেমনি একটা শিশু যখন জন্মায় তাকেও এই পৃথিবীতে স্থিত হওয়ার জন্য কিছুটা সময় দিতে হবে, সময়ের প্রয়োজন। কিন্তু এখন তো 2 বছর বয়সে স্কুল শুরু হয়ে যায়, যদিও সেগুলোকে প্লে স্কুল বলে। তো এই সময় বাবা মার খুব সচেতনতা প্রয়োজন। এমন কোনো কিছু করা উচিত না যাতে তার শিক্ষার প্রতি বা শিক্ষা গ্রহণের প্রতি কোনো ভীতি সৃষ্টি হয়। যদি হয় তাহলে সেটা সারা জীবনের জন্য ক্ষতি হয়ে যাবে। ইংরেজিতেও এগুলোকে প্লে স্কুলই বলে। তাই খেলাধুলোর দিকে এই সময় বেশি সময়টা দেওয়াই ভালো। ইনফ্যাক্ট ব্রহ্মচর্য আশ্রমে খেলাধুলোর একটা বিশেষ ভূমিকা আছে, খেলাধুলো বা শরীরচর্চার। আমি ভিডিও গেমসের কথা বলছি না। স্বামীজি বলতেন, ফুটবল খেলো, গীতা পড়া হয়ে যাবে। ঠিক তেমনি বাবা মাকেও এই কথাটা মনে রাখতে হবে যে খেলাধুলোর একটা ইম্পর্টেন্স এই সময়তে আছে। এরপরে আসি 6 থেকে 10 বছরের কথা। আমাদের শিক্ষার প্রথম পাঠ এই সময় শুরু হয়। আগে বাচ্চাদের গুরুকুলে পাঠানো হতো, এখন স্কুলে পাঠানো হয়। কিন্তু এই দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। গুরুকুলে আমাদের শেখানো হতো 3 ধরনের শিক্ষা। একটা মেটেরিয়ালিস্টিক নলেজ, যেটা এখন আমরা স্কুল কলেজে শিখি, ফিজিক্স, কেমিস্ট্রি, এইসব নিয়ে, যেগুলো অবশ্যই এটা দরকার। পরবর্তী 60-70 বছর এই নলেজের ওপরই আমাদের ভবিষ্যৎ নির্ভর করে। আর একটা যেটা শেখাতো সেটা হচ্ছে সোশ্যাল নলেজ, সামাজিক শিক্ষা। সমাজে আমি কিভাবে প্রতিষ্ঠা পেতে চাই আর সমাজ আমাকে কি চোখে দেখে,
এর শিক্ষাটা এখন থেকে শুরু হওয়া উচিত, যেটা ব্র্যান্ড পারসেপশন এবং ব্র্যান্ড পজিশনিং বলে। যদি কন্যা সন্তান হয়, গুড টাচ ব্যাড টাচ এই সময় থেকেই তাকে শেখানো উচিত। এরপরে আসি 11 থেকে 15 বছরের কথা। এটা লক্ষ্য স্থির করার সময়। একটা শিশু বা বাচ্চা ভবিষ্যতে কি হতে চায় তাকে তার লক্ষ্যটা এখনই স্থির করতে হবে। আগে গুরুকুলে গুরু ঠিক করতেন, তার মেধার ভিত্তিতে, ক্ষমতার ভিত্তিতে, সামর্থ্যের ভিত্তিতে গুরু ঠিক করে দিতেন যে তার কি হওয়া উচিত। এখন গুরু নেই, গুরুকুলও নেই, তাই বাবা মাকে এই দায়িত্ব নিতে হবে। যদি বাবা মা অপারক হন তাহলে এখন অনেক কনসালটেন্ট আছেন, তারা এই কাজ করতে পারেন। আমরা কর্পোরেটে সাইকোমেট্রিক টেস্ট করাই, অনেক এজেন্সি আছেন, তারা হেল্প করতে পারেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে একটা বাচ্চাকে তার লক্ষ্য যদি সে সঠিকভাবে পায়, তার মনের মতো সাবজেক্ট যদি পায়, তাহলে কিন্তু সে তার উন্নতির চরম সীমায় পৌঁছতে পারে। আর একটা কথা মনে রাখা জরুরি যে বাবা মার ইচ্ছে যেন বাচ্চার ওপর চাপিয়ে না দেয়। তাতে কি হয়, বাচ্চা নিজের ইচ্ছেটাও পূরণ করতে পারে না, বাবা মার ইচ্ছেও পূরণ করতে পারে না। আর তৃতীয় যে কাজটি মনে রাখতে হবে, কথাটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে জীবনের লক্ষ্য শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য নয়। অর্থ ছাড়াও জীবনে অনেক কিছু উপার্জন করা যায়। তাই শুধু অর্থ উপার্জনের জন্য তার লক্ষ্য স্থির না করাই ভালো। এর পরের যে পর্যায় সেটা হচ্ছে 16 থেকে 25, এই 10 বছর সে অন্য কিছু করবে না। সে শুধুমাত্র যে লক্ষ্য স্থির হয়েছে সেই লক্ষ্য অর্জনের জন্য সমস্ত মন প্রাণ দিয়ে সে লড়াই করবে। এটাকেই বোধহয় ধর্মযুদ্ধ বলে। যখন যার যে ধর্ম, যার যে কাজ, সেই কাজের জন্য যে সংগ্রাম, সেটাকেই ধর্মযুদ্ধ বলে সনাতন ধর্মে। অন্য ধর্মের লোকের সঙ্গে মারামারি করাটা নয়। বাবা মাকে বোঝাতে হবে যে এই 10 বছরের তার যে মেহনত, তার যে পরিশ্রম, তার উপরেই নির্ভর করছে তার আগামী 50-60 বছরের জীবন। এটা হলো ব্রহ্মচর্য আশ্রম। এরপরে হচ্ছে গৃহস্থ আশ্রম, যেটা আমরা 26 বছর থেকে 60 বছর অবধি ধরতে পারি। বোঝার সুবিধার জন্য একেও 4 ভাগে ভাগ করে নেওয়া যায়। 26 থেকে 35, 36 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60। তো 26 থেকে 35 বছরের যে বয়সটা, এটা বোধহয় জীবনের গোল্ডেন পিরিয়ড। 25 বছর ব্রহ্মচর্য আশ্রমে যে পরিশ্রম সে করেছে, যে লক্ষ্য সে স্থির করেছে, তার বোধহয় ডিভিডেন্ড পাওয়ার এইটার সময়, তার ইনভেস্টমেন্টের এগেনস্টে যেটা তার পাওয়ার। এই সময় সে অনেক কিছু পাবে। প্রথম, তার পেশাগত নৈপুণ্য দেখানোর সুযোগ, যেটা সে শিখেছে সেটা সে দেখাবে। জীবনে নতুন মানুষ আসবে, স্ত্রী হিসেবে বা স্বামী হিসেবে। পরবর্তী প্রজন্ম আসবে সন্তান সন্ততি হিসেবে। তো এটা শুধু পাওয়ার সময়। এই 10টা বছর শুধুই সে পাবে যদি সে ঠিকমতো ব্রহ্মচর্য আশ্রম পালন করে। তো এটা শুধুমাত্র পাওয়ার সময়। শুধু একটা কথা মনে রাখতে হবে, এই সময় বাবা মার প্রতি যে দায়িত্ব, সেটা যেন আমরা ভুলে না যাই, তাহলে কিন্তু পদস্খলন হতে পারে। এর পরের যে সময়টা, সেটা 36 বছর থেকে 50 বছর অবধি, এটা দায়িত্ব পালনের সময়। এই সময় পিতামাতার থেকে যে সামাজিক দায়িত্ব, সেটা আস্তে আস্তে নিজের কাঁধে তুলে নেওয়ার চেষ্টা করতে হবে, তাদের মনে কোনো কষ্ট না দিয়ে। পরবর্তী প্রজন্ম ব্রহ্মচর্য আশ্রমে ঢুকেছে, তো তাদেরও হ্যান্ডহোল্ড করা, যাতে তারা সঠিকভাবে তাদের লক্ষ্যে স্থির করতে পারে। এটা এই সময়টা
তার সামাজিক প্রতিষ্ঠা পাওয়ার সময়। ঠিক যেভাবে বললাম, ব্র্যান্ড পজিশনিং আর ব্র্যান্ড পারসেপশন, সে কীভাবে নিজেকে সমাজের কাছে দেখাতে চায়, প্রতিষ্ঠা পেতে চায়, আর সমাজ তাকে কীভাবে গ্রহণ করছে, এইটা ঠিক হয়ে যাবে এই সময় থেকে, এই 36 থেকে 50 বছর বয়সের মধ্যে। এর পরের যে সময়টা 51 থেকে 55, এটা প্রিপারেশন নেওয়ার সময়। আস্তে আস্তে মনকে তৈরি করতে হবে পরবর্তী আশ্রমের দিকে যাওয়ার জন্য। মন তো কোনো যন্ত্র নয় যে আজকে সুইচ অন করলাম, কালকে সুইচ অফ করলাম। এছাড়াও এই সময়টাতে বড় একটা দায়িত্ব হচ্ছে নিজের সঞ্চয়ের দিকে নজর দেওয়া। কেননা সঞ্চয় যদি সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু সে তার পরবর্তী যে আশ্রমগুলো সে সঠিকভাবে পালন করতে পারবে না। এর মধ্যে একটা কথা বলে রাখা ভালো, গীতাতে বা অন্য যে কোনো জায়গায় নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে। শাস্ত্রে এটাও বলেছে যে গৃহস্থ জীবনে মানুষ তার মেধা বা ক্ষমতা অনুযায়ী যে পরিশ্রম করবে, সেই পরিশ্রমের পরিবর্তে সে অবশ্যই তার প্রতিফল পাবে, আর্থিকভাবে হোক, সম্মান হোক, বা যেভাবেই হোক। তো এই 3 ভাগের 1 ভাগ যাবে দানের জন্য, 1 ভাগ সে তার নিজের পরিবারের জন্য, এবং 1 ভাগ যাবে সঞ্চয়ের জন্য। এই সঞ্চয়টাও জরুরি। তো 51 থেকে 55 বছর বয়সের মধ্যে এই সঞ্চয়ের দিকেও নজর দিতে হবে। বাবা মা যদি জীবিত থাকেন, তারা বানপ্রস্থ আশ্রম বা সন্ন্যাস আশ্রমে পৌঁছে গেছেন, তাদের দিকে নজর রাখা, প্লাস তার যে পরবর্তী প্রজন্ম, তারা ব্রহ্মচর্য আশ্রমের শেষ পর্যায়ে পৌঁছে গেছে বা গৃহস্থ আশ্রমের দিকে প্রবেশ করেছে, তো তাদের সঙ্গেও সেই সমন্বয় রাখা। 56 থেকে 60 বছর, এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড, যে পরবর্তী প্রজন্মের হাতে আস্তে আস্তে আমাদের সামাজিক দায়িত্ব তুলে দেওয়া। যেভাবে আমরা গৃহস্থ আশ্রমে আমাদের পিতামাতার থেকে দায়িত্ব বুঝে নিয়েছি, ঠিক সেইভাবেই আমাদের পরবর্তী প্রজন্মকে তাদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার। এরপরে যে আশ্রমটা আসে সেটা হচ্ছে বানপ্রস্থ আশ্রম। এটা নিয়ে অনেক মিথ আছে যে এটা একটা অবসর যাপনের সময়, মনের অপূর্ণ স্বাদ পূর্ণ করার সময়, ঘুরে বেড়াবো ইত্যাদি ইত্যাদি। এটা একেবারে মিথ, এটা একেবারে ঠিক নয়। শাস্ত্রমতে আপনার কর্ম এই সময় থেমে থাকে না, আপনাকে সমান কর্ম করে যেতে হবে যেটা আপনি গৃহস্থ আশ্রমে করে আসছেন। তো বানপ্রস্থ আশ্রমকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা 61 থেকে 70, 71 থেকে 75। তো আগামী 10 বছর আপনাকে সমান তালে কাজ করে যেতে হবে। তো প্রশ্ন হচ্ছে, তাহলে গৃহস্থ আশ্রমের সঙ্গে বানপ্রস্থ আশ্রমের পার্থক্যটা কী? পার্থক্যটা এই, গৃহস্থ আশ্রমে আপনি যে কাজ করছিলেন তার বদলে আপনি যে উপার্জন করছিলেন বা পুরস্কার পাচ্ছিলেন, সেটা আপনি আপনার পরিবারের জন্য খরচা করছিলেন বা নিজের পরিবারের জন্য ভোগ করছিলেন। বানপ্রস্থ আশ্রমে যে উপার্জনটা আসবে বা পুরস্কারটা আসবে আপনার কাজের পরিবর্তে, সেটা আপনি সমাজের জন্য খরচা করবেন। তো আগেই যেটা বলেছে যে মানুষ যখন জন্মায় তখন 5টা অপরিশোধ্য ঋণ নিয়ে জন্মায়, তো সমাজের প্রতি ঋণ পরিশোধের এইটাই সময়। এর পরে আসছে আমাদের 71 থেকে 75 বছরের সময়। এটা কিছুটা ট্রানজিশনাল পিরিয়ডও আছে এবং কিছুটা সামাজিক বা পেশাগতভাবে আমরা যে বানপ্রস্থ আশ্রমে যে সামাজিক দায়িত্বগুলো নিয়েছিলাম, সেগুলোকে আমরা পরবর্তী যে বানপ্রস্থ আশ্রমের প্রজন্ম তাদের হাতে তুলে দেব। কিছু কিছু জিনিস এই সময় মেনে চলা উচিত, যেমন উপদেশ না চাইলে উপদেশ না দেওয়াই ভালো। মনকে ঈশ্বরমুখী করা, আমিত্ব থেকে বেরিয়ে আসা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সংসার, এর থেকে বেরিয়ে আসা। স্বামী স্ত্রী অবশ্যই
এই সময়ে যে নিজেদের মধ্যে সম্বন্ধ এত বছর ধরে যারা একসঙ্গে কাটিয়েছে তাদের মধ্যে যে বন্ধনটা, এই বন্ধনটা আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরা। এর পরবর্তী সময়টা সন্ন্যাস। শাস্ত্রের মতে সন্ন্যাসটা একাই কাটানো উচিত, কিন্তু আজকের সোশিও ইকোনমিক স্ট্রাকচার অনুযায়ী যদি স্বামী স্ত্রী থাকেন, মোস্ট অফ দ্য কেসেসে এই সময়টা বাই ডিফল্ট মানুষ একা হয়ে যায়। যদি না হয়, ভাগ্যবান মানুষ থাকেন, তারা একসঙ্গে কাটাতে পারেন। 3-4টে জিনিস এইখানে নির্দেশ দেওয়া আছে যেগুলো মেনে চলা উচিত সন্ন্যাস আশ্রমে। যেমন সমস্ত সামাজিক পদ সেগুলোর থেকে অব্যাহতি নেওয়া বা পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া, জিজ্ঞেস না করলে আবার প্রয়োজন বা জিজ্ঞেস না করলে উপদেশ না দেওয়া, দান ধ্যান এবং ঈশ্বরে বেশি করে সময় কাটানো বা মন দেওয়া, খাদ্যাভ্যাস কম করা, জামা কাপড় হালকা পরা, আর সবথেকে জরুরি সংসারে থেকেও সংসারে না থাকা, মানসিকভাবে সংসারের মধ্যে না থাকা। এটা হচ্ছে সন্ন্যাস আশ্রমের মূল কথা। যদি আরও ডিটেলে কিছু জানতে হয়, বিশদে কিছু আপনারা জানতে চান, অবশ্যই আমাকে জানান। আমাকে মেল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি আপনাদের এর বিশদ বিবরণ দিয়ে দেব। পরবর্তী ভিডিওতে আমরা দেখব আদিগুরু শঙ্করাচার্যকে নিয়ে কিছু কথা। আপনারা জানেন হয়তো, কিন্তু আদিগুরুর যে সংক্ষিপ্ত জীবন, কিন্তু যে বিরাট কর্মকাণ্ড, সেই নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।